প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, তিনি তার সাথে তার ব্যাচেলার লাইফে ঘটে যাওয়া একটি ভীষণই ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। তো দাদাভাইয়ের নাম হচ্ছে মিলন। তো তিনি কোথা থেকে ঘটনাটি পাঠিয়েছেন সেটা বলতে বারণ করেছেন, তো সেই জন্য তার প্রাইভেসির কারণে সেই জায়গার নামটা আমি এখানে বলছি না। তো যাই হোক, বর্তমানে দাদাভাইয়ের বয়স হচ্ছে 54+। তার মানে বুঝতেই পারছো যে ঘটনাটি ঠিক কত বছর আগেকার, মানে যখন উনি কলেজে পড়তেন তখনকার ঘটনা। তো সেই বছর মহালয়ার আগের রাতে তার এবং তার বন্ধুদের সাথে যে ভয়ানক ঘটনা ঘটেছিল, আর আমরা প্রত্যেকেই তো জানি যে এই অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে বা বিশেষ বিশেষ কিছু তিথি আছে যে সময় এই নেগেটিভ এন্টিটিরা খুব পাওয়ারফুল হয়ে ওঠে। তো সেই রকমই কিছু অভিজ্ঞতার সম্মুখীন দাদাভাইরা হয়েছিলেন। তো এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ঘটনা আজকে আমি তোমাদের সকলকে বলতে চলেছি। তাই তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও আজকের এই ঘটনাটি শুনে ভীষণই ভালো লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 130। দাদাভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। তখন আমার বয়স ওই 22 কি 23 মতো হবে। তখন আমি কলেজে পড়ি। তো সেই সময়ের এই ঘটনাটি। আচ্ছা, আমার পরিবারের বিবরণটা আগে তোমাদেরকে একটু দিয়ে নিই। আমি কিন্তু ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ, কারণ খুব অল্প বয়সে, যখন আমার প্রায় ওই 3-4 বছর মতো বয়স, তো তখন আমার বাবা কিন্তু মারা যান। তো সেই সময় আমার মাকে এবং আমাকে আমার মামা আমার মামার বাড়িতে নিয়ে চলে আসেন, এবং তখন থেকেই কিন্তু আমার মামা মামি আমার দিদা দাদুর কাছে আমি মানুষ হয়েছি। তো বলতে পারো যে আমার এই যে স্কুল লাইফ এবং কলেজ লাইফ থেকে শুরু করে আমি যখন আমার জীবনে প্রতিষ্ঠিত হই, আমি যখন একটা চাকরি পাই, তখনও পর্যন্ত আমার মামারা আমার কোনো কিছুর কোনো অভাব রাখেননি। মানে ছোটবেলা থেকেই আমাকে খুব আদরেই কিন্তু তারা মানুষ করেছেন। তো আমার স্কুল লাইফ কিন্তু খুব সুন্দরভাবেই কাটে। আর এই স্কুল লাইফের সময় আমার কিন্তু দুজন খুব ভালো বন্ধু হয়। এবার তাদের সঙ্গে আমার বন্ধুত্ব এতটাই গাঢ় হয়ে যায়, তাদের পরিবার এবং আমাদের পরিবার খুব একে অপরকে কিন্তু খুব ভালোভাবেই চিনতো। তো সেরকম তাদের বাড়ি যাতায়াতও আমার খুব ছিল। তো এই করতে করতে কিন্তু স্কুল লাইফ শেষ করে যখন কলেজ লাইফে উঠি, তো সেই সময়তে জয় নামের একটি ছেলের সাথে কিন্তু আমার বন্ধুত্ব হয়। এবং আমার ওই যে স্কুল লাইফের দুটো বন্ধু ছিল তারাও কিন্তু, এবং আমি, মানে আমরা তিনজন কিন্তু একসাথেই কলেজে ভর্তি হয়েছিলাম। এবং আমার সাথে যখন জয়ের বন্ধুত্বটা হয় তখন কিন্তু আমরা চারজন খুব ভালো একটা বন্ধু হয়ে যায়। এবার আমরা যেখানেই যেতাম আমরা চারজন একসাথেই যেতাম, এবং আমাদের তখন মানে সিচুয়েশনটা এমন হয়ে যায় যে প্রতিদিন আমরা কিন্তু সেই জয়ের বাড়ি গিয়ে আড্ডা দিতাম। এবার জয়ের বাড়িটা আমাদের বাড়ি থেকে ওই 20-25 মিনিট এরকম ছিল। তো আমি ওরকম ডেলি সন্ধে হলে, আমি বলে না, আমার যে আরও দুটো বন্ধু ছিল, আমরা তিনজন মিলেই কিন্তু ওই জয়ের বাড়ি চলে যেতাম। এবং ওই সন্ধে থেকে বলতে পারো ওই 10টা 10:30 অবধি আমরা ডেলি কিন্তু ওরকম আড্ডা মারতাম। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, জয় নামের যে ছেলেটি ছিল সে কিন্তু তার পিসির বাড়িতে মানুষ, মানে যে বাড়িটায় আমরা আর কি যেতাম সেটা কিন্তু ছিল তার পিসির বাড়ি। মানে জয়ের বাড়িটা একটু গ্রামাঞ্চল সাইডে ছিল, তো যে কারণে তার পিসির বাড়িতে থেকে এসে পড়াশোনা করতো। এবং আমরা যতটুকু আর কি পরে ওর সাথে থাকতে থাকতে যখন মানে ওর বিষয়ে যখন আমরা জানতে পারি, তো তখন যেটা আর কি আমরা জেনেছিলাম সেটা হচ্ছে যে ওর পিসে মশাইয়ের কোনো সন্তান সন্ততি ছিল না। তো যে কারণে কিন্তু জয়কেই তারা নিজের ছেলের মতোই মানুষ করে, এবং এখান থেকেই তার স্কুল এবং কলেজ লাইফ সমস্তটাই। তো যাই হোক, এবার আমরা যখন ওদের বাড়িতে যেতাম, তো প্রথম প্রথম কয়েকবার আমরা দোতলায় গিয়েছি। তো ওর পিসে মশাই বয়স্ক মানুষ ছিলেন, তো তারা তাদের মতোই থাকতেন। তো আমরা কিন্তু গিয়ে একদম নিজের মনের মতো করে নিজের বাড়ি ভেবেই কিন্তু আমরা ওখানে থাকতাম বা ওখানে গিয়ে গল্প করতাম, এটা কিন্তু বলতে পারো। তো এবার জয় যে ঘরে পড়াশোনা করতো
সেই ঘরটা ছিল কিন্তু একতলাতে। মানে আমরা প্রথম প্রথম কয়েকবার দোতলায় গিয়েছি ঠিকই, কিন্তু তারপর থেকে যখনই ওই বাড়িতে যেতাম আমরা কিন্তু ওই একতলায়, যে ঘরটাই জয় আর কি নিজের স্টাডি রুম বানিয়েছিল, তো সেই ঘরেই কিন্তু আমরা সবাই মিলে গিয়ে ম্যাক্সিমাম টাইম বসতাম। তো ওদের বাড়িটা যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে বাড়ি এবং বেশ আগেকার দিনের বাড়ি, আর ওই অত বড় বাড়িতে কিন্তু ওই জয়ের পিসি পিসেমশাই এবং জয় ওরা তিনজন থাকতো, এবং বলা যায় যে ম্যাক্সিমাম সময়ই কিন্তু মানে ওদের যে আরও প্রচুর প্রচুর ঘর ছিল সেগুলো কিন্তু ওরকম তালাবন্ধ অবস্থাতেই পড়ে থাকতো। তো যাই হোক, এবার ওরকম একদিন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। তো সেই সময়তে, আর তখন কিন্তু দুর্গাপুজো প্রায় ওই 1-1.5 মাস মতো বাকি আছে। তো এবার কথা বলতে বলতে আমরা চারজন মিলে বসে, মানে জয়ের ওই ঘরটায় বসে আমরা আড্ডা মারছি। তো ওরকম কথা বলতে বলতে আমরা ডিসাইড করি যে সামনেই যেহেতু মহালয়া আসছে, তো সেই সময়তে আমরা চারজন মিলে একটা পিকনিক করব। তো এবার আমরা যখন এই কথাটা তুলেছি, তো সবাই তো খুব এক্সাইটেড যে হ্যাঁ এরকম একটা পিকনিক করাই যায়। তো আমরা এবার যেহেতু চারজন আছি, তো সেই জন্য আমরা ঠিক করছিলাম যে তাহলে কোথায় করা যায়, মানে একটা তো জায়গা লাগবে। তো তখন জয় বলে যে দেখ, আমাদের তো এত বড় বাড়ি পড়েই আছে, তো তাহলে আমাদের বাড়িতেই করা যাক পিকনিকটা। তো এই কথা কিন্তু আমাদের মধ্যে ফাইনাল হয়ে যায়। আর সব থেকে বড় কথা যেটা ছিল, আমরা বন্ধুরা সবাই মিলে কিন্তু বেশ রাত জেগে আড্ডা দেবো, এটাই ছিল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেরকমই এবার যখন আমাদের এই কথাটা ফাইনাল হয়ে গিয়েছে যে আমরা এরকম পিকনিক করব, তো এবার যে যার মতো এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নেয়। তো জয় বলে যে যেহেতু পিকনিকটা আমাদের বাড়িতেই হচ্ছে, তাই যা যাবতীয় বাসনপত্র লাগবে আমি দিয়ে দেবো, মানে আমার বাড়ি থেকে আমি দিয়ে দেবো, এক্সট্রা কোনো বাসনপত্র ভাড়া করার দরকার নেই। তো সেটা তখন কথা হয়, তারপর এক একজনের দায়িত্বে আর কি এক একটা পড়ে। তো সেরকম আমার দায়িত্বেও পড়েছিল যে এখন যেরকম মিউজিক সিস্টেম হয়, বা আমরা হয়তো অনেকে এটা ইউজ করেছি যে ডিভিডি প্লেয়ার বলে একটা এরকম কিন্তু বক্স হতো, মানে যেটাতে কিন্তু আমরা এরকম মিউজিক শুনতে পেতাম। তো সেরকম আমাদের সময়, মানে দাদাভাই বলছে আমাদের সময়ের কথা বলছি, তখন কিন্তু ভিসিবি বলে একটা ওরকম মানে মিউজিক সিস্টেম ছিল। তো সেখানে বেশ বড় বড় সাইজের মানে ওই ক্যাসেটগুলো থাকতো, যার মাধ্যমে আর কি আমরা গান শুনতাম। তো সেই জিনিসটা আমার দায়িত্বে পড়েছিল যাতে আমি ওরকম ভাড়া করে নিয়ে আসি। এবার পিকনিকের জায়গায় একটু গান বাজনা ভালোই লাগে, তো সেরকম আমাকে ওরা বলেছিল যে এইটাকে ভাড়া করে আনার দায়িত্ব হচ্ছে তোর। তো যাই হোক, এবার আমাদের কিন্তু কথা হয় ওই সবাই আমরা ওই 7:30 পৌনে 8টার মধ্যে যে যার মতো জয়ের বাড়ি চলে আসবো, এবং তারপর যা যাবতীয় জোগাড়পত্র করে আমরা কিন্তু মানে পিকনিকটা করব। এবার বাড়িতেও কিন্তু আমরা বিষয়টা জানিয়েছিলাম যে এরকম সারা রাত্রি আমরা জয়ের বাড়িতেই থাকবো, এবং ওখানে যেহেতু পিকনিক করছি বলে। আর আমি আগেই বললাম যে আমাদের এই 4টে বন্ধুকেই কিন্তু আমরা মানে একে অপরের বাড়িতে কিন্তু চিনতো, তো যে কারণে জয়ের বাড়িতে থেকে এরকম পিকনিক করব, তো বাড়ি থেকে যে খুব একটা অবজেকশন আসা এটাও কিন্তু আমাদের হয়নি। তো যাই হোক, এবার ফাইনালি কিন্তু সেই মহালয়ার আগের দিন রাত্রিটা আসে। তো আমি এবার যথারীতি যে টাইমটা বলা হয়েছিল, আমি আমার সাইকেলটা নিয়ে ওই পৌনে 8টার মধ্যে কিন্তু জয়দের বাড়ি এসে পৌঁছই। এবার জয়দের বাড়ি এসে যখন পৌঁছেছি, আমি এসে দেখছি যে চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার, মানে গোটা জয়দের বাড়ি পুরো অন্ধকার। এবার আমাদের পিকনিক করার কথা ছিল জয়দের একতলাতে, তো ন্যাচারালি এবার আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে অন্তত লাইট টাইট জ্বলবে, আরও যারা আর কি মানে আমার যারা আরও দুটো বন্ধু ছিল তারাও চলে আসবে, এতক্ষণ আমি এটাই ভাবছিলাম। কিন্তু ওখানে পৌঁছে দেখছি যে কারোর আসা তো দূরের কথা, মানে জয়দের গোটা বাড়ি অন্ধকার, মানে জয়ও পর্যন্ত একতলায় নেই। তো আমি তখন ওই রাস্তা থেকেই জয় জয় করে মানে চিৎকার করে ডাকছি। তো বেশ কিছুক্ষণ পর দেখছি জয় তখন ওপর থেকে সাড়া দিচ্ছে, মানে ও আর কি ঘুমিয়ে গেছিল এবং ওর চোখটা কখন লেগে গেছে ও বুঝতেই পারেনি যে এত রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, এবার ও যখন নিচে নেমে আসে, তো যেরকম হয় একটু রাগারাগি করে ওকে একটু মানে চিৎকার চেঁচামেচি করি যে কি ব্যাপার, তোরই কোনো হেলদোল নেই, তুই মানে এরকম করে ঘুমাচ্ছিলিস। তো যাই হোক, এবার যে ঘরে আর কি আমরা পিকনিকটা করব, তো মানে যে ঘরটায় আর কি ওরকম জয় থাকতো, মানে একতলায় যে ঘরটা ওর স্টাডি রুম ছিল, তার পাশের রুমটাতে আর কি আমাদের পিকনিক করার কথা হয়েছিল। তো এবার সেই ঘরটার যখন ও দরজাটা খোলে, এবার সত্যি কথা বলতে এতদিন যাবৎ যে মানে ওই বাড়িতে যে আমরা যাচ্ছি, তো জয়ের যে ঘরটায় জয় পড়াশোনা করতো সেই ঘরটাতে আমরা যেতাম, এবং ওপরে 2-1বার গিয়েছি, এইটুকুই। এবার গোটা বাড়ি তো আর আমরা ঘুরে দেখিনি যে কোথায় কি ঘর আছে বা ঘরগুলো কেমন বা কিছু, আমরা তো জানতামও না। এবার প্রথম যখন ওই ঘরটা খুলেছে, তো খোলা মাত্রই কিন্তু মানে ঘরটা বেশ বড়, মানে ঘরটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারিনি যে এত বড় সাইজের যে একটা এরকম ঘর ওদের একতলাতে আছে। তো ঘরটা খোলা মাত্রই দেখি যে অনেক বড় সাইজের কিন্তু সেই রুমটি। এবার জয় যে ঘরে পড়াশোনা করতো সেই ঘরটা অতটাও বড় না, মানে একটা বেড রাখা থাকতো এবং ওর একটা টেবিল।
তো আমি তখন ওকে বলি যে এত বড় একটা ঘর, তুই মানে এইটা থাকতে তুই এই ঘরে কেন থাকিস? তো জয় দেখলাম আর সেরকম মানে এই কথাটাতে খুব একটা রেসপন্স করলো না। ও আমাকে বললো যে তুই এই গানের বক্সটা একটা কর্নারে সেট কর, আমি বেরিয়ে গিয়ে বাজারটা করে আনছি, মানে ওই যে মাংস বা আরও যে সমস্ত মশলাপাতি আনার কথা ছিল, ও বললো যে আমি চট করে গিয়ে বাজারটা করে আনছি, তুই বক্সটা এখানে সেট করে বস, ওরাও চলে আসবে। তো এবার ওর কথা মতো আমি তখন গানের বক্সটা এবার সেট করছি একটা ঘরের কোণাতে। তো আমি যখন ওই মানে বক্সটা যে জায়গায় আমি সেট করছি এবং আমি ঘরটা কিন্তু খুব ভালো করে দেখছি, এবং ঘরটা দেখে যতটুকু মনে হচ্ছিল যে ঘরটা তো দীর্ঘদিন যাবৎ কেউ ব্যবহার করেইনি, এবং আমরা যেহেতু পিকনিক করব বলেই কিন্তু ঘরটাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, মানে এটা কিন্তু ঘরটা দেখেই মনে হচ্ছে। তো যাই হোক, এবার ততক্ষণে তো জয় ওরকম বেরিয়ে গেছে বাজার করতে, আর তখনও পর্যন্ত কিন্তু সেই যে আমার দুটো বন্ধু তাদের কিন্তু কোনো রকম কোনো আসার নামগন্ধ নেই। তো আমি তখন কি করেছি, আমি ওরকম ওই মিউজিক সিস্টেমটাকে ঘরের একটা কর্নারে সেট করে আমি কিন্তু গানটাকে চালিয়ে ঘরের মধ্যে বসে আছি। তো আমি কেন জানি না ওরকম ঘরের মধ্যে বসে বসে গান শুনছিলাম, তো হঠাৎ করে কিন্তু আমার চোখটা একদম পুরো লেগে আসে, মানে এটা আমার সাথে যে কেন হয় এখনো পর্যন্ত এই জিনিসটা মানে আমার কাছে ধোঁয়াশা। মানে আমি বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে হচ্ছে না চোখটা আমার পুরো একদম টেনে আসছে, মানে আমি চোখ খুলে তাকিয়ে থাকতেই পারছি না। তো এই করতে করতে মানে আমি কিন্তু যে ঘরে বসেছিলাম ওরকম ঘরের দেওয়ালে একটা ওরকম হেলান দিয়ে বসে থাকতে থাকতে আমি কিন্তু ঘুমিয়ে যাই। এবার আমি যে ঘুমিয়ে গেছি, আমার কিন্তু মাথাতে আছে যে আমাকে জয় বেরোনোর আগে এটা বলেছিল যে যেহেতু একতলাতে আমি আছি, তোমার ঘরের দরজা খোলাই ছিল এবং বাইরে ওদের যে লোহার একটা ছোট্ট গ্রিলের গেট মতো ছিল, তো ওটাও কিন্তু ওরকম খুলেই গেছিল, কারণ ও বলেছিল যে আরও দুজন যেহেতু আমাদের আসার কথা আছে, তো আমাকে বললো যে তুই তো একতলাতেই আছিস, তো ওরা এলে তুই বুঝতেই পারবি, মানে দরজার যেহেতু তুই আওয়াজ পাবি, তুই কিন্তু দেখিস একটু দরজাটা। তো দাদাভাই বলছে যে আমার কিন্তু মাথাতে এই কথাটা ছিল যে আমাকে বলেছিল যে তুই একটু মানে দেখিস যে দরজার আওয়াজ টাওয়াজ পেলে তুই কিন্তু মানে বেরিয়ে একবার দেখার চেষ্টা করিস যে ওরাই এলো কিনা। কিন্তু আমার এই কথাটা মনে হচ্ছে ঠিকই, কিন্তু তবুও যেন মনে হচ্ছিল যে আমি চোখ খুলে তাকিয়ে থাকতেই পারছি না। তো আমি কিন্তু তখন ওরকম দেওয়ালে হেলান দিয়ে অলরেডি ঘুমিয়ে গেছি। তো এই অবস্থায় আমি কিন্তু তখন ওই ঘরের মধ্যে একটা জিনিস ফিল করতে শুরু করি, যেরকম আমার কেন জানি না তখন মনে হচ্ছিল, মানে আমি যে ঘুমিয়ে আছি আমি বুঝতে পারছি, কিন্তু আমি তাও মানে একটা জিনিস আমার ফিল হচ্ছে যে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কেউ একজন হাঁটা চলা করছে। মানে আমি চোখ খুলে তাকাবো ভাবছি যে মানে যখন ওই পায়ের শব্দটা আমি পাচ্ছি, তখন আমি মানে নিজেকে যতটা পারছি আমি চেষ্টা করছি চোখ খুলে তাকানোর যে ঘরের মধ্যে কে হাঁটছে, কিন্তু তবুও দাদাভাই বলছে আমি কিন্তু কোনোভাবেই চোখ খুলে তাকাতে পারছি না। আর তখনও পর্যন্ত কিন্তু ঘরের মধ্যে এরকম ক্রমাগত পায়ের ধপধপ করে হাঁটার শব্দ। তো এই করতে করতে আমি যখন চোখটা খুলে একটু তাকিয়ে দেখার চেষ্টা করি যে মানে ঘরের মধ্যে কে ঢুকলো এরকম, আমি তখন দেখতে পাই যে একটা মহিলা ঘরের মধ্যে কিন্তু এরকম হেঁটে চলে বেড়াচ্ছে, এবং তার আমি মুখটা দেখতে পাচ্ছি না, তার পেছন দিকটা আমি দেখছি, মানে তার পেছন দিকে কিন্তু চুলটা খোলা। এবার এইটুকু কিন্তু আমার ওরকম ওই তন্দ্রাচ্ছন্ন চোখে আমি দেখতে পাচ্ছি। তো এবার এই জিনিসটা যখন আমি দেখি, আমি তখন প্রাণপণে চেষ্টা করছি যাতে আমার ঘুমটা মানে পুরোপুরিভাবে ভেঙে যায় এবং আমি দেখার মানে আরো ভালোভাবে দেখতে পারি যে ওটা এক্স্যাক্টলি কে। এবার আমার তখন মাথায় আসছে যে তাহলে ওরকম যে মেন গেটটা সেটা যেহেতু খোলা আছে, তাহলে কি কোনো চোর টোর ঢুকে গেল? তো এটাই কিন্তু আমি তখন ভাবছি। আর একটা জিনিস যেটা শুরু হয় সেটা হলো যে ঘরের মধ্যে একটা সেই ভ্যাপসা পচা গন্ধের মতো মনে হচ্ছে যেন আমার নাকটা পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে, একটা গুমোট গন্ধ। তো আমি তো সেই ওরকম মানে ঘুমের মধ্যেই ছটপট করছি, মানে যেভাবে হোক আমাকে তাকিয়ে দেখতে হবে এটাই আমি ভাবছি, কিন্তু কোনোভাবেই দাদাভাই বলছে আমি কিন্তু চোখ খুলে তাকাতেই পারছি না। তো এই করতে করতে বলতে পারো যে আমার নিজের সাথে আমি তখন যুদ্ধ করছি। তো এই করতে করতে তখন কিন্তু আমার কানে ওই যে ওদের যেটা মানে ওই যে জয়দের যেটা আর কি মেন সেই লোহার গ্রিলের দরজাটা ছিল, সেই দরজার কিন্তু আমি আওয়াজটা পাই। দাদাভাই বলছে আমি ওই শব্দটা কিন্তু ওই ঘর থেকে পেয়েছি। এবার যে মুহূর্তে আমি ওই শব্দটা পেয়েছি, ঘর থেকে কিন্তু আমি পরিষ্কার দেখতে পাই সেই যে মহিলাটি সে কিন্তু খুব দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। এবার যে মুহূর্তে সেই মেয়েটি বেরিয়ে গেছে ঘর থেকে, দাদাভাই বলছে উইদিন সেকেন্ডের মধ্যে কিন্তু সমস্ত ঘরের ভাইবসটা একদম পুরোপুরি নর্মাল। এবং আমি যে এতক্ষণ ধরে একটা যে আধা ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি এতবার চেষ্টা করেও যখন আমার নিজের চোখ আমি খুলতে পারছিলাম না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। এবং যখন আমার ঘুমটা ভেঙেছে আমি একদম ধড়পড় করে ওখানটা করে উঠে বসেছি যে কি হলো ব্যাপারটা, আমি এতক্ষণ ধরে একটা মেয়েকে এরকম দেখছিলাম।
তো তা করতে করতে কিন্তু মানে আমি বাইরে থেকে মানে শব্দ পাচ্ছি, যে দুটো বন্ধু এরকম আসার কথা ছিল, তো তাদের গলার আওয়াজ। তো তখন কিন্তু আমি বুঝতে পারি যে ওরাই এসেছে। এবার আমার সাথে এতক্ষণ যে ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু ঘরের মধ্যে একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি, কারণ আমি এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে আমি ঘুম থেকে উঠবো, আর তার উপরে এরকম একটি অচেনা মহিলাকে আমি ঘরের মধ্যে দেখেছি। তো সব মিলিয়ে একটা মানে মানসিক টেনশন আমার কাজ করছিল। তো সব মিলিয়ে কিন্তু আমার তখন একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এবার ওই বন্ধু দুটো যখন ওই ঘরের মধ্যে ঢুকেছে, এবার আমাকে এই অবস্থায় দেখে তখন ওরা বলছে যে কি ব্যাপার রে, তুই এরকম কেন করছিস। তো এবার আমি কিন্তু সেই মুহূর্তে ওদেরকে আর কিছু বলতে পারছি না, মানে আমি তখনও পর্যন্ত কিছুক্ষণ আগে আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলোই কিন্তু তখনও পর্যন্ত আমার মাথাতে চলছে। তো যাই হোক, এবার বেশ কিছুক্ষণ পর যখন আমি একটু ধাতস্থ হয়েছি, তো তখন আমি ওদেরকে বলছি যে কি ব্যাপার তোদের এত দেরি হলো, আমি তো বসে থেকে থেকে আমার একটু চোখটা লেগে গিয়েছিল। তো তখন দেখছি ঘড়িতে কিন্তু ওরকম 8:30 মতো বাজে। তো এবার আমি একটু ওদেরকে মানে চিৎকার চেঁচামেচি করি ওদের ওপর। তো এবার ওরা তখন বলে যে আমাদের একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, যেরকম হয় আর কি বন্ধুদের মধ্যে। এবার তাও কিন্তু আমি ক্রমাগত রকম ঘেমেই যাচ্ছি, মানে আমার যে একটু শারীরিক অসুস্থতা আমি ফিল করছিলাম সেটা তো আমি মানে নিজে বুঝতে পারছিলাম ঠিকই, মানে এতক্ষণ হয়ে যাওয়ার পরও কিন্তু তখনও পর্যন্ত আমার যে শরীরটা ফ্রি লাগা এটা কিন্তু মনে হচ্ছিল না, কারণ আমার মনে একটা তখন অলরেডি কৌতূহল চলছে যে এত বড় ভুল তো আমার হবে না, কারণ আমি একটা জলজ্যান্ত মহিলাকেই ঘরের মধ্যে রকম ঘোরাফেরা করতে দেখেছিলাম। তো আমি প্রথমে ভাবছিলাম যে ওদেরকে জিজ্ঞাসা করব কি করব না। তো এই করতে করতে কিন্তু আমি ওদেরকে একবার জিজ্ঞাসা করি যে আচ্ছা তোরা যখন এই বাড়ির মধ্যে ঢুকছিলি, তোরা কি কোনো মহিলাকে এই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিস? তো তখন ওরা বলছে কই না তো, কোনো মহিলাকে তো দেখিনি, কেন কি হয়েছে? তো তখন কিন্তু দাদা ভাই বলছে, আমি পুরো বিষয়টা তাদেরকে বলি যে আমি এরকম মানে বসে থাকতে থাকতে আমার একটু চোখটা লেগে যায়, এবং তারপর আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটে আমি কিন্তু পুরো বিষয়টা ওদেরকে বলি। তো এবার আমার মুখে এই কথাটা শুনে আমার ওই দুটো বন্ধুর মধ্যে একজন আমার সাথে কিন্তু তখন ইয়ার্কি মারতে শুরু করে। ও বলছে কি ব্যাপার ভাই, তুই এখানে এসেও মেয়ে দেখছিস, মানে যেরকম হয় আর কি বন্ধুরা বন্ধুদের মধ্যে ইয়ার্কি মারে। তো যাই হোক, এবার আমি এইটারই যেহেতু ভয় পাচ্ছিলাম বলে কিন্তু আমি ওই প্রসঙ্গটা তুলতে চাইছিলাম না। এবার ওরা যখন বলে যে না আমরা তো এরকম কাউকে দেখিনি বা কিছু, তো তখনই কিন্তু আমি প্রসঙ্গটা ওখানে স্টপ করে দিই, এবং আমি তখন নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা করি যে তাহলে যেহেতু আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তাহলে এটা ঘুমের ঘোরে আমি হয়তো কোনো স্বপ্ন দেখেছি বা কিছু, মানে এটা কিন্তু আমি নিজেকে নিজে বোঝাচ্ছিলাম যে যেটা আমি দেখেছি বলে দাবি করছি এটা হয়তো আমার চোখের ভুল, না হলে এটা কোনো স্বপ্ন। তো যাই হোক, এবার তার কিছুক্ষণের মধ্যেই ওরকম জয় ফিরে আসে বাজার করে। তো তারপর আমাদের রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করি, খুব মজাই করি বলতে পারো। তো প্রায় অনেক রাত পর্যন্ত আমরা জেগে থাকি, প্রায় ওই 1:30-2 পর্যন্ত। তো এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জয় যে ঘরটাই মানে আর কি পড়াশোনার জন্য ব্যবহার করতো, তো ওই ঘরেই কিন্তু আমরা রাত্রিবেলায় শো বলে ডিসাইড করেছিলাম। তো এবার জয়ের যে বিছানাটা ছিল সেই বিছানার মধ্যে কিন্তু আমরা চারজন ওরকম চওড়া করে শুয়ে পড়ি। আর দাদাভাই বলছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যে একটা আনন্দ করলাম বা এরকম যে একটা পিকনিক করলাম, এর মধ্যে কিন্তু সেই যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা এটা কিন্তু আমার মাথা থেকে পুরো বেরিয়ে যায়, কারণ তখন আমি নিজেকে এটা বুঝিয়ে নিয়েছিলাম যে এটা হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছি বা এটা হয়তো আমার কোনো চোখের ভুল ছিল। তো সেই নিয়ে কিন্তু আমি আর কোনো চিন্তা করিও নি, এবং আমার মাথা থেকে কিন্তু পুরো বিষয়টাই তখন আউট হয়ে যায়। তো যাই হোক, এবার ওই যে রাত্রিবেলায় আমরা যে যার মতো শুয়ে আছি, আর আমি কিন্তু যে মানে ওদের ঘরে ঢোকার যে দরজাটা সেই দিকেই কিন্তু আমি শুয়েছিলাম, মানে একদম বিছানার ধারে। আর ওরা দুজন শুয়ে আছে এবং একদম কর্নারে মানে যেদিকে আর কি দেওয়াল, তো সেদিকে আর কি জয় শুয়েছিল। আর আমরা শুয়ে পড়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকেই ঘুমিয়ে গেছি, যেহেতু এবার অনেকক্ষণ ধরে আমরা ওরকম এনজয় করেছি এবং আমাদের শরীর সবারই মোটামুটি ক্লান্ত ছিল। তো সবাই কিন্তু যে যার মতো ঘুমিয়ে গিয়েছি। তো এবার ঘুমোতে ঘুমোতে তখন ঠিক বেশ অনেকটা রাত্রি হবে, এমন সময়তে আবার কিন্তু আমার নাকে সেই ওরকম একটা সেই বুটকো গন্ধ, যেটা আমি কিন্তু ওই পাশের ঘরটাতে পাচ্ছিলাম আমি যখন একা ছিলাম, ঠিক সেম ওরকম একটা বুটকো পচা গন্ধ, মনে হচ্ছে যেন পুরো একদম আমার দমটা বন্ধ হয়ে যাবে, এরকম একটা বাজে গন্ধ কিন্তু আমার নাকে আসতে থাকে। এবং গন্ধটা এতটাই তীব্র পরিমাণের একটা গন্ধ, মানে মনে হচ্ছে যেন আমি আর কোনোভাবে শ্বাস নিতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো বেশ কিছুক্ষণ পরে যখন আমার রীতিমতো শারীরিক কষ্ট হতে শুরু করেছে, মনে হচ্ছে না আমি আর কোনোভাবে দম নিতে পারছি না, তো আমার কিন্তু ঘুমটা ভেঙে যায় এবং আমি কিন্তু ধড়পড় করে বিছানাতে উঠে বসি। এবং যে মুহূর্তে আমি ঘুম থেকে উঠে বসেছি, দাদাভাই বলছে ভাই বিশ্বাস করবে না, আমার পুরো যেন মনে হলো সেই যে একটা গুমোট ভাইবস ওই ঘরের মধ্যে তৈরি হয়েছিল, এবং মনে হচ্ছে যেন গোটা ঘরটা ওই সেই পচা গন্ধে পুরো ভরে গেছে, সেই গন্ধটা উইদিন সেকেন্ডের মধ্যে যেন ঘর থেকে বেরিয়ে গেল।
মানে এটা কিন্তু আমি একদম নিজে স্পষ্ট ফিল করলাম। এবার আমার ওরকম একটা গন্ধে ঘুম ভেঙে গেছে ঠিকই, কিন্তু আমি আশেপাশে তখন তাকিয়ে দেখছি ওরা যে যার মতো ঘুমোচ্ছে। এবার আমি তখন ভাবছি সেই গন্ধটা কি শুধু আমিই একা পেয়েছিলাম, না হলে আমার এরকম ঘুমটা ভাঙলো, ওদের কেন ঘুম ভাঙলো না? তো সব মিলিয়ে কিন্তু আমার মনের মধ্যে তখন একটা অদ্ভুত কৌতূহল হতে শুরু করে, কারণ কিছুক্ষণ আগে মানে আজকে ওরকম সন্ধেবেলাতে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তার উপরে এখন আবার ওই একই সেম গন্ধ আমার নাকে এসে লাগে। তো সব মিলিয়ে কিন্তু আমার মানে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, এবার আমি বেশ কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর যখন দেখলাম যে ঘরটা একদম পুরো স্বাভাবিক, কোনো রকম কোনো মানে জিনিস যে আর কিছু ফিল করা ঘরের মধ্যে এরকম কিছু হচ্ছে না, এবং ঘরের দরজাও যেহেতু ভেতর থেকে বন্ধ করা ছিল, তাই সেক্ষেত্রে তো যে মানে বাইরে থেকে কেউ এসেছে এরকমও তো কোনো ব্যাপার না। তো তখন আমি আবার ভাবি যে তাহলে হয়তো এটা আমার কোনো ঘুমের ঘোরে আমি কোনো স্বপ্ন টপ্ন দেখছিলাম, এটা হয়তো হতে পারে। তো এই ভেবে কিন্তু আমি তখন ধীরে ধীরে উঠে টয়লেটে যাবো বলে ঘর থেকে বেরোই। এবার টয়লেটটা ওদের এমন জায়গায় ছিল, আমি বলে দিই, মানে যে ঘরটা আর কি ওরকম জয়ের ওই পড়াশোনার জন্য যে ঘরটা আর কি জয় ব্যবহার করতো, তো সেই ঘরের পাশে ছিল হচ্ছে সেই ঘরটা, মানে যে ঘরটাতে আমরা পিকনিক করেছিলাম। এবার সেই ঘরের তো দরজা বাইরে থেকে বন্ধ, আমরা ওরকম শিকল তুলেই রেখেছিলাম। আর সেই ঘরের পাশে হচ্ছে সেই টয়লেটটা, মানে ওই বাথরুম যেতে গেলে কিন্তু ওই ঘরের সামনে দিয়ে আমাকে, ওই বারান্দা আছে এটা সামনে, সেই বারান্দার ওপর দিয়ে ওই সামনে দিয়ে আমাকে ওই বাথরুমে যেতে হবে। তো আমি এবার যখন ওই ঘরের সামনে দিয়ে আমি যাচ্ছি বাথরুমে, তখন কিন্তু ওই ঘরের মধ্যে আমি ঠুকঠাক এরকম শব্দ পাচ্ছি। এবার দেখো ওটা যেহেতু মানে অনেক দিনের পুরনো বাড়ি, তো সেক্ষেত্রে ঘরের মধ্যে তো এরকম ইঁদুর টিঁদুর থাকতেই পারে। তো আমি যখন ওই ঘরের সামনেটা দিয়ে ওই বাথরুম যাবো বলে ক্রস করছি, তখন কিন্তু ওই ঘরের মধ্যে ওরকম খুটখাট করে কিছু শব্দ পাচ্ছিলাম। মানে হয়তো কিছু বাসন নড়লে যেরকম একটা শব্দ হয়, বা হয়তো যেগুলো আরো যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো মনে হচ্ছে যেন কিছু নড়াচড়া করছে, এরকম আমি কিন্তু শব্দ পাচ্ছিলাম। এবার আমি ওই আওয়াজগুলোকে অতটাও গ্রাহ্য না করে আমি কিন্তু টয়লেটে যাই, এবং টয়লেটটা ইউজ করে যখন আবার আমি ওই ঘরের সামনে দিয়েই তো আমাকে আবার আসতে হবে, তো ওই ঘরের সামনে দিয়ে যখন আমি ওই বারান্দাটা ক্রস করছি, ঠিক এমন সময়তে ঘরের মধ্যে আমি এবার এমন একটা শব্দ পাই, যেটা হলো মানে মনে হচ্ছে যেন কোনো বাসনকে কেউ যদি টেনে মেঝের মধ্যে ঘষতে ঘষতে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, ঠিক যেরকম একটা শব্দ হয় বাসন মেঝেতে ঘষার মতো শব্দ, ওরকম শব্দ কিন্তু আমি ওই বাইরের বারান্দাটা থেকে পাচ্ছি। এবং আমি পরিষ্কার শুনে যেটা বুঝতে পারছি যে ওই যে কড়াইটাতে আমরা মাংস রান্না করেছিলাম, সেই কড়াইটিকে যেন কেউ ভেতরে ওরকম মানে টানাটানি করছে, মানে মেঝেতে ওরকম ঘষতে ঘষতে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। এবার একটা জিনিস বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, যে ইঁদুরের পক্ষে তো কখনোই অত বড় একটা ভারী কড়াই মানে মেঝের একদিক থেকে আরেক দিকে টেনে নিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। তো আমার কিন্তু জিনিসটা বেশ ভয় লাগে। তখন আমার মনে হয় যে তাহলে কি সেই মহিলাটি, মানে যাকে আমি এরকম সন্ধ্যাবেলায় দেখেছিলাম, সেই মহিলাটি কি কোনোভাবে ঢুকেছে? মানে তখনও পর্যন্ত কিন্তু আমার মাথাতে এটাই চলছে যে এটা হয়তো কোনো চোরেরই কাজ, এবং সে হয়তো লুকিয়ে টুকিয়ে কোথাও ছিল, এবার আমরা হয়তো ঘুমিয়ে গেছি, তখন হয়তো এই বাসন টাসন চুরি করতে এসছে। মানে আমি কিন্তু তখনও পর্যন্ত সেটাই ভাবছি। তো আমি কি করেছি, আমি কিন্তু ওই ঘরের যে শিকলটা বাইরে থেকে দেওয়া ছিল, ওই শিকলটা খুলে কিন্তু আমি একদম ধরাম করে ওই ঘরের দরজাটা খুলে দিই। আর আমার কিন্তু তাও এই কথাটা মাথাতে আসেনি যে দরজাটা তো বাইরে থেকে বন্ধ, তাহলে কেউ যদি ওরকম চুরি করতে আসে তাহলে দরজা কি করে বাইরে থেকে বন্ধ হবে, মানে এটা কিন্তু আমার তখন মাথাতেই নেই। আমার মাথায় এসছে ওরকম আওয়াজ আমি যখন পেয়েছি, তার মানে হয়তো সেই মহিলাটি ওরকম চুরি টুরি করতে এসেছে। তো এই ভেবে যখন আমি দরজাটা খুলেছি, আর বারান্দায় যেহেতু তখন একটা লাইট জ্বলছিল, ঘরটা অন্ধকার ছিল, তো ওই আলোটা যতটুকু ঘরের মধ্যে ঢুকেছে, এবার যে দৃশ্যটা আমি দেখি, মানে ভাই বিশ্বাস করবে না, এখনো পর্যন্ত সেই দৃশ্যটা আমার যদি মনে পড়ে আমার রীতিমতো গাটা একদম কাঁটা দিয়ে ওঠে। আমি দেখছি যে যে কড়াইটিতে আমরা ওরকম মাংস রান্না করেছিলাম, সেই কড়াইটা কম করে 5-6 ফুট উঁচুতে ওরকম শূন্যে ভাসছে, এবং যে মুহূর্তে আমি ওই দরজাটা খুলেছি, কড়াইটা পুরো একদম সশব্দে ধরাম করে মাটিতে পড়ে। এবার এত জোরে যে অত বড় একটা ভারী কড়াই মাটিতে পড়েছে, তো ন্যাচারালি এবার খুব জোরেই একটা শব্দ হয়। তো পাশের ঘরে জয় এবং আমার আরও যে দুটো বন্ধু রকম ঘুমোচ্ছিল, তো তারা কিন্তু ওই শব্দে তাদের কিন্তু ঘুমটা ভেঙে যায়। এবার ওরকম জোরে একটা শব্দ হওয়াতে ওরা তো তখন একদম ছুটে বাইরে বেরিয়ে এসছে যে কিসের এরকম এত জোরে একটা আওয়াজ। তো দাদাভাই বলছে তখন আমি তো ওই দৃশ্যটা নিজের চোখে দেখেছি, এবার আমি না তখন নিজেকে নিজে ঠিক রাখতে পারছি না যে আমি কি করব, কারণ আমি কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় পেয়ে গেছি। মানে আমি যে দৃশ্যটা দেখেছি এটা তো একটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়।
তো আমি ওই দরজা ধরেই কিন্তু একদম পুরো ফ্রিজ হয়ে ওখানটা করে দাঁড়িয়ে আছি। এবার ওরা ছুটে বেরিয়ে এসে আমাকে ওই অবস্থায় দেখে তখন বলছে যে এই কি হলো, তুই এরকম কেন করছিস? তো আমি আর মুখে কিছু বলতে পারছি না, আমি তখন ইশারা করে হাত দিয়ে দেখাচ্ছি ঘরটার ভেতরে। তো এবার ওরা তখন ঘরের মধ্যে ঢুকে যখন লাইট টাইট জ্বালিয়েছে, এবার ওরা দেখছে মানে সেই যে কড়াইটা যেটাতে আমরা ওরকম মাংস রান্না করেছিলাম সেটা ওরকম উপুর হয়ে পড়ে আছে, এবং চারিপাশে কিন্তু খুব শুকনো শুকনো, মানে দেখে মনে হচ্ছে কম করে 4-5 দিন আগেকার সেই পুরোনো হাড়গুলো সেগুলো ওরকম চারিদিকে ছড়ানো। এবার আমরা যে রান্না বান্না করেছিলাম তো তার মধ্যে থেকে কিছুটা যেহেতু মাংস বেঁচে গেছিলো বলে জয়দের বাড়ির যিনি আর কি পরিচারিকা দিদি কাজ করতেন, তো ওনার ওরকম বাসনগুলো ধুয়ে, মানে জয় বলেছিল যে ওগুলো আর কি উনি ধুয়ে দেবেন, তো সেই জন্য মানে তার জন্যই আমরা সেই যে মানে বেঁচে যাওয়া মাংসটা আমরা রেখেছিলাম ওনাকে দেবো বলে। কিন্তু সেই মাংসর তো কোনো চিহ্ন মাত্র নেই, এবং কড়াইটি যখন উল্টিয়ে দেখা হচ্ছে কড়াইটা দেখে মনে হচ্ছে না পুরো একদম ধোয়া মোছা পরিষ্কার করা কড়াই, মানে একটা ঝোলের অবশিষ্ট বলে কিন্তু কিচ্ছু ওই কড়াই লেগে নেই। তো দাদাভাই বলছে যে তখন কিন্তু আমি একদম পুরোপুরি শিওর হয়ে যায় যে এই বাড়িতে কিছু একটা তো গন্ডগোল ঘটছে, কারণ এরকম ঘটনা পরপর আমার সাথে ঘটলো, এবং তার উপরে আমি দরজা খোলার পর যে দৃশ্যটা দেখেছিলাম যে ওরকম একটা মানে অত বড় একটা ভারী কড়াই রীতিমতো শূন্যে ভাসছে, মানে তখন আর আমার কোনো কিছু মানে সন্দেহ হয় না, তখন আমি বুঝতে পারি যে এই বাড়ির মধ্যে কিছু একটা আছে। তো তখন আমি ওই রাত্রে বলছি যে আমি এবার বাড়ি যাব, মানে আমি এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না। মানে দাদাভাই বলছে আমি তখন এতটা পরিমাণে ডেসপারেট হয়ে গেছি। এবার আমার যে আরো দুটো বন্ধু ছিল ওরাও কিন্তু তখন রীতিমতো ভয় পেয়ে যায়। এবার এত কিছু যে বাড়িতে ঘটছে, জয়ের যে কোনো একটা কিছু রিয়্যাক্ট করা বা ওর যে কিছু একটা বলা, বা আমরা তো কিছু একটা এক্সপেক্ট করছিলাম যে ও কিছু বলবে, তো সেরকম কিন্তু কিচ্ছু না, ও একদম পুরো চুপচাপ হয়ে যায়। এবার আমরা তখন ওকে জিজ্ঞাসা করছি যে এই এরকম কিছু যে বাড়িতে ঘটছে তুই কি কিছু জানিস, বা তোদের বাড়িতে কি এমন কিছু ঘটনা আছে? তো ও তো প্রথম দিকে কোনো কিছু বলতে চাইছিল না, এবং আমরা যখন সবাই মিলে জোরাজুরি করি তখন জয় যে কথাটা বলে, মানে আমরা না তখন রীতিমতো একদম অবাক হয়ে গেছি জয়ের মুখে এই কথাটা শুনে। তো দাদাভাই বলছে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে তার পিসিমশাইয়ের কোনো সন্তান সন্ততি ছিল না বলেই কিন্তু জয়কে ওরকম মানে বাড়িতে নিয়ে এসে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, তো এটাই কিন্তু আমরা এতদিন জানতাম। কিন্তু জয় সেদিন বলে যে তার এই বাড়িতে আসার আগে, মানে জয়ের এই বাড়িতে আসার আগে কিন্তু তার পিসেমশাইয়ের একটা মেয়ে ছিল, মানে তার একটা দিদি ছিল, এবং সে তখন তার 19-20 বছর বয়স, এই বয়সে কিন্তু এই ঘরে মানে যে ঘরটাতে আমরা এরকম পিকনিক করেছিলাম এই ঘরটির মধ্যে কিন্তু সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এবং সেটা প্রায় অনেক বছর আগে। মানে দাদাভাই বলছে আমাদের তখন 22-23 বছর বয়স, এবার জয় যখন এই বাড়িতে এসছে তখন ও খুবই ছোট, তার আগে কিন্তু ওই দিদিটির বয়স ছিল ওরকম 19-20 বছর, মানে বুঝতে পারছো ঘটনাটি কিন্তু অনেক অনেক বছর আগেকার ঘটনা। তো এই কথাটা কিন্তু জয় পুরোপুরি জানতো, মানে ও খুব ছোট ছিল ঠিকই, মানে ওর দিদিকে একদম অনেক ছোট বয়সে দেখেছিল, তো ও এটাই পরে জানতে পেরেছিল যে ওর দিদি এরকম সুইসাইড করেছে, কিন্তু কি কারণে যে আত্মহত্যা করেছে বা কিছু এই বিষয়টা কিন্তু জয় জানতো না। এবং দাদাভাই বলছে পরে আমরা এই বিষয়টি নিয়ে ওকে আর কোনোদিন জিজ্ঞাসাও করিনি, এবং মানে সব থেকে বড় কথা হচ্ছে ওই জিনিসটা হওয়ার পর তো ওই বাড়িতে আমরা আর কোনোদিন যেতামই না। তো যাই হোক, এবার এই জিনিসটা যখন আমরা জানতে পারি যে ওর এরকম দিদিটা এই ঘরেই সুইসাইড করেছিল, এবং যে ঘরটাতে আর কি আমরা এরকম মানে পিকনিক করি সেই ঘরটা ঠিক এরকম পরিমাণে হন্টেড, মানে এই বাড়িতে তো আমরা অনেকবার যাতায়াত করেছি, আমরা ওই হয়তো 2-3 ঘন্টা করে বসতাম জয়ের ঘরে, আবার আমরা বেরিয়ে চলে যেতাম, কিন্তু এরকম কিছু যে আছে সেটা তো আমরা কখনোই জানতাম না, বা জয় আমাদের সাথে কোনোদিন এটা শেয়ার করেওনি। এবং জয় যেটা আমাদেরকে বলে যে ওর এই যে ভূত প্রেত এই বিষয়টাতে আগাগোড়ায় কিন্তু কোনোদিন সেরকম কোনো ভয় ছিল না, কারণ ও এরকম একা এই একতলার ঘরে অনেক দিন এরকম রাত্রিবেলায় থেকেছে, এবং ও কিন্তু অনেক কিছু ফিলও করতো, কিন্তু ও অতটা বিষয়গুলোকে গ্রাহ্য করতো না, মানে এক কথায় বলতে গেলে ও কিন্তু বিষয়গুলোতে একদম পুরো হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল। এবার আমাদের কাছে এই জিনিসগুলো এই কারণেই বলেনি যদি আমরা কিছু ভয় পাই বা কিছু, এবং যে ঘরটাই আমরা ওরকম পিকনিক করেছিলাম সেই ঘরেই তো ওরকম সুইসাইড করেছিল, তো যে কারণে কিন্তু এই ঘরটি সচরাচর খোলা হতো না, মানে মাঝে মধ্যে খুলে ওরকম ঘরটা পরিষ্কার করে আবার কিন্তু বন্ধ করে রাখা হতো। তো যাই হোক, এই পুরো বিষয়টা যখন জয়ের মুখে আমরা শুনি, দাদাভাই বলছে সেই দিনের পর থেকে জয়ের বাড়ি তো আমরা আর কোনো দিন যেতাম না, কারণ ওই যে একটা ভয়ানক অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের সাথে হয়েছিল, এরপর তো ওই বাড়িতে গিয়ে যে আমরা বসবো বা আড্ডা দেবো এই জিনিসটা তো আমাদের মাথাতেই আসবে না। তো এরপর থেকে যখনই আমরা আড্ডা দিতাম, হয় আমি বা আমার যে আরো দুটো বন্ধু ছিল তাদের বাড়িতেই আমরা আড্ডা এরকম দিতাম,
তো এইভাবে তো অনেকগুলো বছর কেটে যায়। তো এরপর ওর পিসেমশাইয়ের আর যদিও বা কেউ ছিল না বলেই সেই বাড়িটি পরবর্তীকালে জয়ই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, এবং তারপর ওটাকে পরে আর কি ফ্ল্যাট সিস্টেম হয়ে যায়, এবং বর্তমানে ওই ফ্ল্যাটেরই একটি ফ্লোরে জয় থাকে। তো এখন আমরা ওখানে যাই ঠিকই, এটা অনেক অনেক বছর যেহেতু আগেকার ঘটনা, কিন্তু ওই যে পুরনো স্ট্রাকচারের বাড়িটি যতদিন ওখানে ছিল আমরা কিন্তু কোনোদিন ওদের বাড়িতে যাইনি। তো যাই হোক, এই ঘটনাটি আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব এবং সম্পূর্ণ সত্য একটি ঘটনা। তো এটা অনেক আগে আমাদের সাথে ঘটেছিল ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত যখন ওই ইনসিডেন্টটা আমার মনে পড়ে, মনে হয় যেন একদম সদ্য নিজের চোখের সামনে এখন ওই জিনিসটা আমি দেখছি। তো যাই হোক, এই ঘটনাটি সেই জন্য আমি তোমার সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দাদাভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং সম্পূর্ণ একটি অন্যরকম ঘটনা আপনি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন, যে কারণে শুধুমাত্র আপনার জন্য আমার সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের কাছে এই ঘটনাটি আমি শেয়ার করতে পারলাম। তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, দাদাভাইরা যে বন্ধুটির বাড়িতে এরকম ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছিল সেই বন্ধুটির কি নাম ছিল? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো যাই হোক, গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন মৌসুমী মুখার্জি, কাকলি পাত্র, মুম্বাই থেকে রুকসানা, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস এবং নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন মায়া সরকার, ইউএসএ থেকে সিরাত, বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম, মুম্বাই থেকে লাবণী পাল, হাওড়া থেকে গীতা গোস্বামী, ইছাপুর থেকে মধুমিতা চক্রবর্তী এবং সৌমিত্র মুন্সি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো, এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।